রঙের মানুষ উড়ানো সাজার রং সাজায়া অন্তর্মহল চিনতে কি পাও বাহিরে লইয়া। উনি আমার মুখ হাতায়, উনি আমার শরীর হাতে বলতেছে একটু সুন্দর, তুমি কিসের জন্য বাড়ি থেকে আসছো, তোমাকে আমি বাড়ি করে দিব, তোমাকে গাড়ি করে দিব। উনি যখন আমার লগে খারাপ আচরণ করে তখন অনেক বেলার যায়, আমার হাজার হাজার টাকা আমার দিয়ে ইনকাম করে, হাজার হাজার টাকা, কিন্তু আমি সে টাকার মালিক হতে পারিনি কোনোদিনও। আমার যখন দাফন কাফন হয়, আমি জানাজাতে যাইতাম, আমি খেলগুড়া আমার কাঁধে নেব, আমি সেই সুযোগ পাইনি। যখন ওনাকে আমাকে বললাম আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদেরকে ঈদের বকশিস দেন না, বেটা আমার একটা জবাব দিলেছিল যে নটির ফ্রি জোয়ান জন ফিরে ভিতরে কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তব হয় না কখনো। তৃতীয়লিঙ্গে লোকের মাঝেও কিন্তু প্রেম আসে উঠনি বয়সে, কোনো সে বাধ্যতা ওইভাবে তালাই দেব। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জীবনের নানা রঙ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প শুনব। আজ আমাদের সাথে এমন একজন উপস্থিত আছেন যিনি ওনার জীবনের গল্প বলবেন। লিপি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আমাদের সমাজে পুরুষ এবং নারী এই দুইটি লিঙ্গের পাশাপাশি তৃতীয় লিঙ্গ আরেকটি আছে। শুরুতে আমি জিজ্ঞেস করব, আপনি প্রথম কিভাবে আপনার মধ্যে এই ভিন্নতা প্রথম বুঝতে পারলেন? ছোটোবেলা যখন আমি আমার আপুর লিপস্টিক, আপুর শাড়ি, আমার আম্মার নতুন কাপড় বা আমার শাশি আম্মার নতুন কাপড় পরতাম, লিপস্টিক লাগাইতাম, তখন আমার আব্বু আমার মারধর করতো। আমার এই হাঁটা চলা মাত কথা সেটা আমার বাবা মানতে পারতো না। বাবা যখন মানতে পারতো না, অনেক সময় আমার উপরে অনেক রকম টর্চারিং, হাতে দড়ি বেঁধে টেবিলের উপরে তুলে, তীর আছে আমরা গ্রাম অঞ্চলে বলে তীর, গড়ের দন্না তীর, কাঠের তীর ছিল, তখন এটার মধ্যে বেঁধে আমার বাবা আমাকে এই চলাফেরার জন্য, আমি এমন করি কিসের জন্য, আমি এইভাবে চলি কিসের জন্য, দৌড়ে খুব মারামারি করছে। তখন আমার আম্মু বলল, এক কাজ কর, তুমি বাড়িতে থাকলে তোমার আব্বু হাতে মারি খাইতে খাইতে তুমি মরে যাবা, তুমি এক কাজ করো, তোমার নানা বাড়ি নিয়ে দিয়ে আসি, তুমি ওখানে থেকে লেখাপড়া করো। তখন একটা দাখিল মাদ্রাসায় ভর্তি হলাম, আমি সিক্স যখন আমি পড়ি, আমি 2 মাসও পড়তে পারি না ওই জায়গাতে। এটা জগন্নাথপুর থানা ভিত্তি আছে। কেউ সুনজর আমার উপরে, কেউ কুনজর, কেউ কয় অতা। জগন্নাথপুর যখন ভর্তি তখন আমার গুর্মি ভাষাটা শব্দটা আমি প্রথম শুনি। যখন বুঝলেন যে কিছু জিনিসের প্রতি আপনার আকর্ষণ আছে বা স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম, তখন আপনার পরিবার বা আপনার যারা পারিপার্শ্বিক সমাজের অন্যান্য মানুষ, তাদের প্রতিক্রিয়া কি ছিল? আমার 2টা আপু, আমার বড় সবের বড় একজন আপু আছে, বা আমার একটা মেজো আপু আছে, আমি 3 নম্বর। তো আমার ছোট একটা বোন আছে। যখন আমার বড় আপুর একটা বিয়ের আলাপ যায় সর্বপ্রথম, তখন আমার বড় আপা 5 পড়ে। যখন বিয়ের আলাপটায় আমি লামাইছিলাম, আমার বোনকে দেখানো হচ্ছে পরে আমি বড়ি, গ্রাম অঞ্চলে বড়ি বুঝেন, বর্ষি হ্যাঁ, বড়শি দিয়ে আমি মাছ মারতেছি। তো এদিকে বন্ডি দেখেছি, এদিকে বড়শির মধ্যে একটা মাছ লাগছে, তখন আমি ডাকতেছি, মালে ধরে লাইছে। তখন আমার কান শিখ শুনে আমার বাবা আমাকে যে ফাইরা কলম দিয়ে বাইরে এলো, ওইখানে মেওয়ান মুসাফির বাড়িতে তো এমন কান্না ধরছে। তখন আমি বাড়িতে গেলাম, একটু আঁকাইয়া বাঁকাইয়া গেলাম। মানুষরা যেমন আমাকে, যেমন মানুষের যেমন কী দেখতেছে ওই এলাকার মানুষ আমাকে, আমি নিজেও ভাবতে পারিনি। তখন বললাম, দেখে গেল, হয়েছে আচ্ছা পছন্দ হয়েছে, আপনারা জানামো বলে আর এটা তথ্য দেন। এইভাবে কয়েকটা বিয়ে ভেঙে গেছে আমার বড় আপুর। তখন মনে মনে অনেক কষ্ট লাগলো, আমি কি করব, আমি কি মরে যাব না কি করব। 2বার ধরে নিচ্ছে আম গাছের লোকে ফার্স্ট লেগে মরে যেতে, কিন্তু একবার আমার আম্মা দেখে নিচ্ছে, একবার আমার ছাতার ঘরের বোন দেখেছে। যেমন একটা ছেলে দেখলে আমার কাছে মন চায় কি, একটা ভালো ছেলে দেখলে ওনার কাছে আমি বসে থাকি, এরকম একটা অনুভব আইলো। এতে ফ্যামিলিতেও টর্চারিং আইলো। এখন থেকে আমার উপরে এমন টর্চারিং আইছেন, তখন আমার আরও একটু কষ্ট আমার আরম্ভ হইলো। যেমন
আউট মানুষের চাপ, তেমনি ফ্যামিলির চাপ, আমি মরি না কেন। তখন আমার আম্মু আমাকে 100টা টাকা দিল। তখন গেলাম চট্টগ্রামে, গিয়ে ছোটো মানুষ, কোনো জায়গায় কাজে লাগতে পারি না মেলি টাইপের জন্য। তখন আসি আমি সিলেটে। যখন আমি সিলেটে প্রথম আসি, আমি ডান চিনি না, বাম চিনি না, কিছু চিনি না, জানি না। আমার পরে ছিল 3/4 প্যান্ট গেঞ্জি। তখন আমি চলে যাবো, আমি টার্মিনাল। তখন যাওয়ার পরে আমি একজন মানুষ আমার হাতে ধরে একটা হোটেলে নিয়ে ঢুকায়। আমার জীবনের ফার্স্ট একজন মানুষে বললো তোমার বাড়ি কোনানো। উনি আমার মুখ হাতায়, উনি আমার শরীর হাতে, বলতেছে একটু সুন্দর, তুমি কিসের জন্য বাড়ি থেকে আসছো, তোমাকে আমি বাড়ি করে দেবো, তোমাকে গাড়ি করে দেবো, তোমাকে ড্রাইভিং শেখাবো, তোমার এইগুলো করবো, তোমার সেগুলো করবো, অনেক রকম। আমার কী খাওয়াবে, কী করবে আমি বুঝতে পারতেছি না। আমার ভিতরে একটা আতঙ্ক বোধ করলো। আমিও যেমন ওনার আদরের একটা ফান্দে পড়ে গেলাম। ওনারে তুই আর একজন প্রভাবশালী লোকাই আমার হাতে ধরে নিল। উনি আমাকে জোরপূর্বক জকিগঞ্জ নিয়ে যায়, মানে সিলেট থেকে জকিগঞ্জে নিয়ে যায় আমাকে। আচ্ছা আচ্ছা। যখন জকিগঞ্জে উনি আমাকে 15 দিন আটকায় রাখে। উনি যখন আমার লগে খারাপ আচরণ করে, তখন অনেক বেলার যায় আমার। আচ্ছা। বেলার যাওয়ার পরে উনি চিকিৎসা আমার ওষুধ বাকর করাইয়া সুস্থ করে উনি আবার এই ধরনের আচরণ করছে আমার সাথে। প্রায় 15 দিন আটকানোর পরে 10 দিন মানে বিভিন্ন ধরনের যৌন নির্যাতন আমাকে করে। আমরা জানি যে হিজড়াদের একজন গুরুমা থাকেন, আপনারাও আছেন, তো উনার সাথে কিভাবে আসলো? ওনার সাথে পরিচয়টা আমার অনেক পরে হয়। তখন আমি তো জানতাম না সিলেটে হিজড়া কোন জায়গায় থাকে, বা আমি যে নিজে হিজড়া আমি জানতাম না। আমি জানতাম গুরমি, আমি তো বোধহয় গুরমি। দ্বিতীয়বার আমি যখন এখানে আসি, তখন মানুষ আমাকে এমনিতে মায়া করতেছে, এমনিতে টাকা পয়সা দিচ্ছে। একজন আমাকে 300 টাকা ভাড়া দিয়ে আমাকে লাওয়াই একটা বাসা নিয়ে দেয়। তখন গোলাপগঞ্জের একটা ড্রাইভার, আমি 2000 সাল, তখন 2000 সাল যখন ওনার সাথে আমার পরিচয়টা হয়েছিল, উনি একটু সহযোগিতা করলো। উনি আমাকে একটা হিজড়ার সাথে পরিচয় করাইয়া দিল। তখন হিজড়াদের ভাষা আমি তেমন একটা কিছু জানি না, বুঝি না। তখন একটা হিজড়ার সাথে আমার পরিচয় হয়। উনি বলল, বাসা ছাড়ো, তুমি আমাকে গুরুমা ডাকবা, আমারই নেক ডাকবা, আমারই নেকাবা, সব কিছু করবে। উনি আমাকে 4টা ভাত খাওয়াইতো আর টুকটাক কাপড় চোপড়। 3 বছর উনি আমাকে দিয়ে অসামাজিক কার্যক্রম করাইয়া অনেক টাকা পয়সা ইনকাম করে উনি আমাকে দিয়ে 3 বছর। ওনাকে 3 বছর ইনকাম করে দেওয়ার পরে উনি আমাকে 4000 টাকা দিল। আমি বলছি, আমার তো আম্মারে দেখার ইচ্ছে জাগতেছে, আমি তো বাড়িতে যাব। আচ্ছা। অত বাড়িতে গেলাম। আমার আম্মা তখন জীবিত। 2004-এর ফার্স্ট আমি বাড়িতে যাই। গিয়ে দেখি আমার আম্মার ব্রেনও ডিস্টার্ব হয়ে গেছে, কান্না করলো। তখন এখান থেকে আবার মাকে অসুস্থ থেকে আমি আবার পলাই আসি সিলেটে। তাকে আমি বলে দিছি গুরু ডাকবো। আমি ওনার কাছে আসলাম। ওনার কাছে যখন আসি, হাজার টাকা আমার ইনকাম করে, হাজার টাকা, কিন্তু আমি সে টাকার মালিক হতে পারিনি কোনোদিনও। চাইরের লাস্টে যখন আমার কাছে একটা ফোন আসে, যে দোকানটায় ফোন আসে, তোমার আম্মু তো আননি। তখন আমি বাড়িতে যাই গিয়ে দেখি আমার আম্মু আর নেই। আমার যখন দাফন কাফন হয়, আমি জানাজাতে যাইতাম, আমি খেলগুড়া আমার কাঁধে নেব, আমি সেই সুযোগ পাইনি। মানে আপনাকে কাজে নিতে দেওয়া হয় নাই? না, তো সুযোগ পাইনি। আমার মনে আরও কষ্ট লাগলো। আমার আম্মা মারা যাওয়ার 10 দিন বা 12 দিন পরে আমি বাড়ির থেকে বলছি, আর কোনোদিনও ফিরবো না বাড়িতে। সে এর ভিতরে একটু আমি চালাক হই, আমি নতুন একটা গুরু ধরি। আচ্ছা, গুরু পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন করে নতুন একটা গুরু ধরি। উনার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, বা উনার মাধ্যমে তখন আমার চুলো বড় হয়ে যায়। উনি আমাকে নাকে দেখা দিয়ে দেয়, কানে দেখা দিয়ে দেয়। মানে এতদিন ফ্যামিলির ভরসায় বা ফ্যামিলির আশায় আপনি ফিরে যাবেন, এই আশায় আপনি এই বেশভূষা নেন নাই। গুরুমা ধরে আপনি আসলেন, এরপর থেকে যে প্রতিনিয়ত আপনাদের জীবনের সংগ্রাম, বা আজকে আমরা জানি যে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছেন, তো এর মধ্যে কি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে, আমরা জানি সবটাই আপনার জটিল পরিস্থিতি, তারপরও যদি একটু বলেন। যখন আমি আমার গুরুমার হাত ধরে, উনি খুব ভালো মানুষ ছিল, তো প্রথম ওনার মাধ্যমে টাকা তুলতে আসি আমি। এখন হিজড়া লাগে, তখন হিজড়ে লাগতো না, মানুষের ভাবতো আমি একজন মেয়ে, পরিপূর্ণ একজন মেয়ে। ওই মধুবন
মধুবনের যে টিভি সিটির দোকান মধুবন, রমজান মাস ছিল। আমি ওনাকে, আমার লগে আর একটা মানুষ ছিল আমার, যখন ওনাকে আমাকে বললাম আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদেরকে ঈদের বকশিস দেন না 5-10 টাকা। বেটা আমার একটা জবাব দিল, সিলেট ব্যবসায় নটির ফ্রি জোয়ান জন ফুইরেন, তোরা ইসত টাকা তোলার জন্য। ওনাকে বুঝালাম আমরা তো মেয়ে না। এক কথা দুই কথা মার্কেটিং উনি আক্রমণ করলো, আমরা দুজনকে মাইরে একবার একদম আহত করে নিল। হিজড়ার হাতে অনেক টর্চারিং তাই আমি বড় হয়েছি। টর্চারিং বলতে কি, আমাকে কেউ সিলেট থেকে তাড়াইয়ে দেবে, কোনো হিজড়ায় কেউ মেরে ফেলবে, কেউ ইটা করবে, কেউ সেটা করবে, মানে অনেক কিছু। হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজি, বিয়ের গাড়ি আটকানো বা এই যে ট্রেন থেকে চাঁদা ওঠানো, এসব বিষয়ে অনেকেই জোর জবরদস্তি করেন, এটা কেন? সেটা তো চাঁদা না। চাঁদা তুলে মানুষ কীভাবে, ওতে কেউ পিস্তল ধরে, কেউ চাকু ধরে, দইটা তো চাঁদা আদায় করে। সেটা তো মানুষ অন্য মানটি নাকি বলে চাঁদা। হিজড়ারা যায় বলেন আমাকে চাঁদা দেবো, এমন সুর দেয় না কোনো হিজড়ায়। যখন হিজড়ারা চলতে পারে না, একটা বাসা আছে সিলেটের বুকে, সে বাসা ভাড়া, কানি, ভরণ পোষণ বা চিকিৎসা, তার তো কোনো ইনকাম সোর্স নাই। ইনকাম সোর্স যদি থাকতো কোনো হিজড়ায় তো কখনো এভাবে হাত পাত না। সে হাত পাতাকে একটু ভালো, আমার দৃষ্টিতে লাগে সেটা ভালো না। এখন এদিকটা চিন্তা করতে হবে, উনি চলবে কিভাবে। কিন্তু আমরা তো দেখি মাঝে মধ্যে যে আপনাদের পুনর্বাসিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি কর্তৃক। অনেকে দোকানের ব্যবস্থা করে দেন বা বিভিন্ন করেন, কিন্তু তারপরেও কেন এই জিনিসগুলা খুব একটা কার্যকর হয় না? শুক্তা যখন সভাপতি হয়ে যখন 8টা ব্যান আনে, একটা ব্যান আমি নেই। আমি নেই যখন আমি একটা দোকান করি স্টেশন, রেল স্টেশনের মুখে হাতের ডাইনে একটা হোটেল খুলে প্রথম আমি ওইখানে দাঁড়াই। আমি তখন শীতল পিঠা বানাই। আমি চাচ্ছিলাম না ওই দিন হাত পাতা জিনিসটা, আমি চাচ্ছি না, চাচ্ছি আমি ব্যবসা করে ভাত খাবো। স্টেশনের দোকানটা হলে ট্রেন যাত্রী দিয়ে ব্যবসা, ট্রেনের যাত্রী যদি ঢুকে না এখানে ব্যবসা হবে না। কাস্টমার ঢুকতে চায়, যখন আমাকে দেখে না ফাউ বাড়ায় আবার রিটার্ন ঘুরে যায়, তখন আমার মনে অনেক কষ্ট লাগে। ইস, আমি কেন এমন মানুষ, আল্লাহ কেন আমাকে এমন দিল। এই সময় আরো মনে কষ্ট লাগে। আমি তখন বাধ্য হইয়া 3 মাস আমার লস বিনে কোনো 1 টাকা লাভ নেই। মানে কাস্টমার আইসা আপনাকে দেখে আর আমি খাবার ফালাই, ছানা ফালাই, ছানা বিরান ফালাই, পোলাপ তৈরি করে ফালাই, ফিটে বানাই, মানে বিক্রি হয় না এগুলা? বিক্রি হয় না। তখন বাধ্যতা হয়ে আমি দোকানটা ছেড়ে দিই। তৃতীয় লিঙ্গ হিসেবে যে আফসোস যেটা করেন, এখন যদি এরকম কোনো সুযোগ হয় যে আপনি একটা লিঙ্গ বেছে নেওয়ার সুযোগ পান, যে তাহলে আপনি পুরুষ না মহিলা, মানে কি লিঙ্গটা বেছে নেবেন? ভিতরে কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তব হয় না কখনো। যেমন একটা ছেলেকে ভালোবাসে হিজড়ারা, ভালোবাসে কাছে আনে, যতদিন ছেলেটা স্বার্থ পাবে ততদিন হিজড়াদের লোকে থাকবে, স্বার্থ শেষ চলে যাবে, তখন হিজড়ারা খালি মিথ্যে স্বপ্নই দেখে, সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। এমনিতে আপনার কি মনে হয় না যে আপনার যদি স্বামী থাকতো, সন্তান থাকতো, এইরকম চিন্তা কি আসে মনের মধ্যে? আগে আসতো অনেক কিছু মনের মধ্যে, ইস আমার যদি একটা সন্তান হতো, ইস আমার যদি স্বামী হতো, আমি যদি সংসার করতে পারতাম মেয়েদের মতো। আমি তো মেয়েদের দিকে কোনো দিকে কম না, আমার তো মন চায়। তখন ওর তো বললাম না, এখন আর মন চায় না। কেন মন চাই কেন, যে বললাম দুকা, যে কোনো ছেলে হোক হিজড়াদেরকে পাশে আসবে স্বার্থর বিনিময়ে। স্বার্থ পাবে না হিজড়ার সাথে কোনো ছেলে থাকবে না। স্বার্থ বলতে কিরকম স্বার্থ? যেমন কিছু হিজড়ার একটু টাকা পয়সা আছে সামান্য, মনে করো মাসে সে 5,000 6,000 ইনকাম করতেছে, 7,000 ইনকাম করতেছে, তখন ইনকাম পাইলে তখন ওর ইনকাম নাই, বা আমার এই যে উদাহরণটা, যে আমার তো সেরকম কোনো ইনকাম নাই, আমার বয়স হয়ে গেছে, আমার তো সেরকম ইনকাম নাই, এখন কি কেউ থাকবে আমার সাথে বন্ধু হিসাবে? মানে যতদিন ইনকাম থাকে বন্ধু হিসাবে ততদিনই থাকে। আপনার জীবনে কি এই ধরনের কোনো ঘটনা আছে? বললাম না, আমাকে একজনের 400 টাকা দিয়ে ভাড়া নিয়ে দিয়ে 300 টাকা দিয়ে ভাড়া নিয়ে দিল। তো ওনার সাথে আমার একটা কলুষ সম্পর্ক হয়েছে, ওনার বাড়ি গোলাপগঞ্জ। যতদিন উনি আমাকে মায়া করছে ততদিন আমিও ছিলাম ওনার মধ্যে। উনি ফলে আমাকে বলে, তোর তুই তো হতা, তুই তো হতা। তখন আমি আর একটা ছেলের লোকের সম্পর্ক করি, আমি খুব সুসম্পর্ক, প্রেমই বলতে পারেন। যখন সম্পর্ক করি, সম্পর্ক গড়ায় অনেক দিন, 8 9 10 থেকে 11 বছর সম্পর্ক গড়ায় আমার। গড়ানোর পরে যখন হঠাৎ করে
আমার ইনকাম সোর্সও কমে যায়, আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তৃতীয় লিঙ্গের লোকের মাঝেও কিন্তু প্রেম আসে উঠনি বয়সে। ওরা কোনো মেয়েকে ভালো পাবে না, ওরা তৃতীয় লিঙ্গের লোক, ওরা আর আকর্ষণীয় থাকবে কোন একটা ছেলে স্মার্ট, ওরা যদি বন্ধু হিসেবে না পায় ওর লোকে একবার হলো ডং করবে। আচ্ছা, হিজড়ারা যখন নিজেদের মধ্যে যোগাযোগ করে তখন কি আমাদের মতোই কথা বলে না আলাদা কোনো ভাষা ব্যবহার করে? আলাদা একটা ভাষা আছে আমাদের, যেমন আমরা তো, যেমন আমি শিখছি আমার গুরুমার হাত ধরে, এইভাবে প্রত্যেকটা তৃতীয় লিঙ্গের লোক একজনের মাধ্যমে একজনের শিখে নেয়। একখানা মাইল লাগলে ওই যে হিজড়ার ভাষা, তখন আমরা হিজড়ায় যাই, তখন এই ভাষাটা আমরা প্রচার করি, তা না হলে এরকম ভাষা আমরা কোনো জায়গায় প্রচার করি না। হিজড়াদের আলাদা তালি, এটা কি কোনো বিশেষত্ব আছে? এটা বিশেষত বলে কি, মনে করেন কেউ বুঝতেছে না হিজড়া বলে, তখন তালিটা দিয়ে একটু বুঝিয়ে দিল আমি কি, ভাইয়া বলে ওনাকে সম্মান করে ডাকতেছে, উনি গুরুত্ব দিচ্ছেন, তখন সে বাধ্যতা হইয়া হিজড়া ওইভাবে তালাই দিব। আপনাদের কি আলাদা কোনো ধর্ম আছে নাকি যে যে ধর্ম থেকে আসছে এইটাই পালন করেন? আলাদা কোনো ধর্ম নেই, ধর্ম বলতে আমি ইসলাম ধর্মের সন্তান, তো আমি ইসলাম ধর্মের সন্তান, আমি চেষ্টা করি ইসলামের মাঝে যা যা কিছু আছে তা মান্য চলার জন্য। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মধ্যে তৃতীয় লিঙ্গের লোক আছে। এখন আমরা তৃতীয় লিঙ্গের লোক যারা যারা এখন যে ধর্মের লোক হোক না কেন, আমরা সব মিলিতভাবে এক হইয়া চলি, কিন্তু ধর্ম পরিবর্তন কেউ করে না। এখন কি আর আপনার বাবার সাথে যোগাযোগ হয় বা ফিরে যাওয়ার ইচ্ছা জাগে আপনার? আমার ফিরে যাওয়ার ইচ্ছে জাগে, সবসময় আমার মনের মাঝে জাগে। তখন আমার বাবা এখন বৃদ্ধ মানুষ, 80-এর উপরে বয়স, দেখার মতো কোনো মানুষ নেই। যে বাবা আমাকে টর্চারিং করেছে, হিংসে করেছে, মাকে ছাড়ার কথা বলছে, সে বাবা এখন কাছে টানে, মানে শেষ বয়সের সময়। তখন আমি আমার জীবনে যে সঞ্চয়গুলো করছিলাম, সব সঞ্চয়গুলো আমার বাবারকে আমি দিয়ে দিই ওনার চিকিৎসার জন্য। আপনার জীবনের অনেক কথা আমরা শুনলাম এবং আমরা আশা করি আপনার এই বক্তব্যের মাধ্যমে বা এই অনুষ্ঠান যারা দেখবেন, এই আপনার কথাগুলোর মাধ্যমে হয়তো তাদের মধ্যেও হিজড়াদের সম্পর্কে অবশ্যই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং যখন সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, আস্তে আস্তে হিজড়ারাও আমাদের মূল ধারায় মিশবে এবং তারাও তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। রঙের মানুষরা মানুষ হাজারে রং সাজায়া, অন্তর্মহল চিনতে কি পাও বাহিরে রঙিয়া, অন্তর্মহল চিনতে কি